This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবীর বিশ্বাস মশাইকে কৃতজ্ঞতা জানাই। আজকে দুটো বিস্ফোরক আজ অর্থাৎ বুধবার তিনি দুটি বিস্ফোরক এপিসোড করলেন এবং একটি তো ছিল আমাদের রিচার্জ নিয়ে এবং অন্যটি তিনি সতর্ক বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধরে নিন দ্বিতীয়টির দ্বিতীয় পর্ব করতে বসেছি। সকলকে নমস্কার, আদাব জানাচ্ছি। দেখুন, আমরা তো ক্রমাগত বেশ কয়েকটা এপিসোড ধরে দিল্লির দরবারে লোকসভা রাজ্যসভার সঠিক চিত্র তুলে ধরছি, যেটা মঙ্গলবারে মাননীয় প্রধানমন্ত্রী যে কি নাস্তানাবুদ এবং খাস্তা হয়েছেন লোকসভাতে তার বিবরণ প্রবীর বিশ্বাস দিয়েছেন। আজকে আমার বক্তব্যটি রাজ্যসভায় নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখলেন, আজকে সম্পূর্ণ অনুষ্ঠানটি আমি নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তার একটা পার্ট থাকবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও। দেখুন দিদি, আমার প্রণাম নেবেন। প্রথম এবং প্রধান কথা বলি যে লোকসভাতে নরেন্দ্র মোদী আক্রমণ করলেন মঙ্গলবার দিন রাহুল গান্ধীকে, কিন্তু তার কথার অর্ধেকটা জনগণের কাছে টেলিভিশনের মাধ্যমে পৌঁছাচ্ছিল না। খাপছাড়া তিনি নার্ভাস ছিলেন, বারবার জল খেয়েছেন, কি বলবার কি বলেছেন তিনিই বুঝেছেন। তার সিংহনাদ বেড়ালে পরিণত হয়েছে এবং তিনি যখন বক্তব্য রেখেছেন টোটাল এই 2-2.5 ঘন্টা ধরে বিরোধীদের চিৎকারে অতিষ্ঠ তিনি হয়ে গেছেন। তিনি বুঝেছেন যে সেদিনটা তার নেই যে বুক চাপড়ে বলবেন এক আকেলা। তো সেই জায়গাটা থেকে তিনি সরে যাওয়ার পর তিনি কি উদ্ধত ভঙ্গিতে একেবারে শেষ মুহূর্তে তিনি প্রায় হুঙ্কারের মতন দিয়েছেন, থ্রেটের মতন তার বক্তব্য ছিল। আসলে আমরা দেখেছি একেবারেই সেই হিটলার, মুসোলিনি, স্টালিনের মতন মানুষদেরও থিতিয়ে যেতে এবং এদের চারিপাশে এদের চামচাবৃন্দ যারা ছিল ওই সময়টা, হিটলার যারা ছিল, হিমলার, গোয়েবলস ছাড়াও ছিল ফ্রাস্ট্রাক্স, এরা প্রত্যেকেই অত্যন্ত দুর্বিনীত, মিথ্যুক এবং বদমাইশ ছিল। তার চিত্র কি আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না? যতই নরেন্দ্র মোদী জরুরি অবস্থা নিয়ে কথা বলুন না কেন, আমরা কি খুব সুখে আছি? এটা জরুরি অবস্থা থেকে কি অনেকটাই দূরে? এই প্রশ্নগুলো যে তোলা হয়ে গেছে আমি আর তুলতে চাই না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বক্তব্য, আজ বুধবার দিন তিনি রাজ্যসভায় রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে বক্তব্য রাখতে উঠেছিলেন শেষে। তার আগে যখন দেখুন নরেন্দ্র মোদীর চারিপাশে বলয় যারা রয়েছে তারা সব একেবারে পাপেট, ফ্রম অমিত শাহ টু নির্বাচন কমিশন, সাম পোর্শন অফ জুডিশিয়ারিজ, ইডি, সিবিআই, হ্যানারে তেনারে, আইটি সেক্টর থেকে শুরু করে তার মন্ত্রিমণ্ডল তো পাপেট, তাদের কোনো ভূমিকাই নেই। তারা যে কে কি করেন বা না করেন কেউ জানে না। এবং একই সাথে তার সঙ্গে থাকা দুটি হাউসে, অর্থাৎ একটি হাউসে ওম বিড়লা, তিনি তো অনেকটাই তাকে দেখলে মনে হয় নিষ্প্রভত বটেই, বিবেচনা বুদ্ধিও তার কতটুকু রয়েছে সে সম্বন্ধে সন্দিহান হওয়ার মতন জায়গা। কিন্তু ধনখড় সাহেব যিনি রাজ্যসভার চেয়ারম্যান এবং তিনি একই সাথে কিন্তু উপরাষ্ট্রপতিও বটে, তিনি কিন্তু ধুরন্ধর মানুষ। আজকে নানান বক্তব্যের মধ্যে কেউ একজন উস্কে দিয়েছিলেন যে আপনার ব্যবহার তো খুব একটা ভালো ছিল না বাংলার, সেটা কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল। তখন তিনি বলেন, কি বলছেন, আমার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলছেন, ওনার সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল, সুমিষ্ট ছিল। মানে এদের যুক্তির জায়গায় হাসবো না কাঁদবো এরকম একটি ব্যাপার।
কিন্তু আমার মনে হয় যে বুধবারের রাজ্যসভায় নরেন্দ্র মোদীর ভাষণের মধ্যে আক্রমণের ভাগ ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা আমি বারবার করে বলেছি যে এবার নির্বাচনের পর এই 29টি আসন খুব খতরনাক হতে চলেছে মোদীর পক্ষে এবং হেলদি হতে চলেছে ইন্ডিয়া জোটের পক্ষে। ফলে আজকে আক্রমণের শানটি কিন্তু নরেন্দ্র মোদীর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি আজকে কথা নেই বার্তা নেই হঠাৎ করে তিনি সন্দেশখালীর প্রসঙ্গ তুলে আনলেন, তিনি সম্প্রতি হয়ে যাওয়া উত্তরবঙ্গের ঘটনা ঘটেছে সেগুলো তুলে আনলেন। তিনি বললেন কি অবস্থা মহিলাদের, আমি অবাক হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে সশ্রদ্ধার সঙ্গে জানাই যে আপনার দম নেই, আপনি একবারও মণিপুর উচ্চারণ করতে পারলেন না, আপনার দম নেই, আপনার উচ্চারণ করতে পারলেন যে হাতরাসে যে নোংরামিটি হলো সাধু বাবাকে কেন্দ্র করে আপনাদের হিন্দুত্ববাদীর মুখ, এবং আপনারা যবে থেকে ক্ষমতায় এসেছেন এই ধরনের চিটিংবাজ, স্যাচ্চোর, জোচ্চোর, বদমাইশ সমস্ত সাধু বাবাদের আবির্ভাব হয়েছে তা আমরা দেখেছি। রাম রহিম থেকে শুরু করে আজকে অনেকেই জেলের অভ্যন্তরে, আবার তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে রেপ কেস বা মার্ডার কেস থাকা সত্ত্বেও আমরা দেখেছি। তারপরে বড় বড় কথা বলেন কোন মুখে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে মণিপুরের মতন ঘটনা ঘটার পর আপনার মুখ থেকে নরেন্দ্র মোদী একটি লাইনও উচ্চারণ হয়নি মণিপুর নিয়ে। হাতরাসের 150 লোক, তার মধ্যে বহু মহিলা ছিল পদপৃষ্ঠ হয়ে মারা গেছে, তাদের নিয়ে একটি লাইনও ছিল না। আপনি অপেক্ষা করছেন কতক্ষণে ক্রিকেট টিম আসবে ইন্ডিয়ার, আপনি লাফালাফি করে কৃতিত্ব নেবেন যে আপনার আমলে ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। একবারও মনে হয়েছে যে সবকিছু বাদ দিয়ে হাতরাসে গিয়ে দেখি যে অসহায় মহিলা, পুরুষ, তার মধ্যে মহিলাই বেশি, যাদের মৃত্যু হয়েছে প্রায় 150-র কাছাকাছি, সংখ্যাটা এখনো অনুমানেও, কিন্তু অনুমেয় হলেও ঘটনা তো ঘটেছে এবং তার সামনে হাসপাতাল ছিল না, কিছু ছিল না, তাদের পারমিশন কে দিল? এবং এটা আরো রহস্যটা ঘনীভূত হয়েছে যখন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি কথা বলেছেন যেটা মারাত্মক, কেউ ধরতে পারেনি, কোনো চ্যানেল এটা নিয়ে আলোচনা করেনি। তিনি বলেছেন এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। যোগী কাকে ইঙ্গিত করেছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শুনে তিনি তুলেছেন? দিন 3-4 আগে যোগী আদিত্যনাথ তার পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছেন এবং তিনি এখন অ্যারোগেন্ট হয়ে গেছেন। তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছাকাছি থাকা মন্ত্রীদেরকে একটা সাইডে ফেলে দিয়েছেন, হয়তো তাদের মন্ত্রিত্বও যাবে। তিনি সচিব মহলে তার নিজের খাস লোককে চিফ সেক্রেটারি করে নিয়ে এসেছেন এবং যিনি অমিত শাহর লোক ছিলেন তাকে বিদায় করেছেন এবং ধীরে 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 তিনি কিন্তু উত্তরপ্রদেশের দায়িত্ব নিচ্ছেন। সেই যোগী আদিত্যনাথ আজকে হঠাৎ ষড়যন্ত্রের কথা বললেন দিন 2 আগেকার, তার পরিবর্তনের রেস ধরে। এটা কি তার দলের অভ্যন্তর থেকে এই ভোলে বাবা নাকি গোষ্ঠীর পিণ্ডি যার কল্যাণে এই ঘটনাটি ঘটেছে, ইঙ্গিতটা কি তার দিকে? যাই হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন, কিন্তু এটা প্রতিবাদ প্রকাশ করা উচিত বলে আমি মনে করি দিদি আপনার পক্ষ থেকে। কারণ আপনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার প্রতিটি দোষে শতগুণ দুষ্ট মোদী এবং শাহ। কাজেই আমার অনুরোধ, বিনীত অনুরোধ, যে এদেরকে কিন্তু ছেড়ে দেওয়া চলবে না। ঘন ঘন সিবিআই ইডি পাঠালে উইদাউট দ্য পারমিশন অফ ইয়োর গভর্নমেন্ট তারা যত্রতত্র ঘুরে যাকে তাকে গ্রেপ্তার করছে। স্থানীয় পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়, পরে বুঝে নেওয়া যাবে, কারণ তারা এখন 240 কাউন্টিংও তারা করতে পারছেন না, যে তাদের ক্ষমতা নেই, দুটি ক্র্যাচে করে তারা ঘুরে বেড়াচ্ছেন। যে কোনো সময় ক্র্যাচ কিন্তু তাদের বগলের তলা থেকে সরে যাবে, নরেন্দ্র মোদী পড়ে যাবেন। লোহা গরম থাকতে থাকতে তাতে হিট করা উচিত, কারণ গত 5-7 বছর ধরে যেভাবে মমতা দি আপনার উপর চাপ সৃষ্টি করেছে এবং অভিষেককে বারংবার ডেকে পাঠিয়ে হ্যারাসমেন্ট করেছে, কোনোটা প্রমাণ করতে পারেনি। যেভাবে হেমন্ত সোরেনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং কোর্ট বলেছে যে এর অপরাধটা কোথায় তো বুঝতে পারছি না, 5 মাস জেলে পচানো হয়েছে এবং প্রায় সমস্ত বিরোধীদেরকে একই কাণ্ড করা হয়েছে। আপনি সব থেকে শক্তিশালী এবং মহিলা বলে আপনাকে অবজ্ঞা করা যাবে না, আপনি সবচাইতে শক্তিশালী, বলিষ্ঠ, দৃঢ়চেতা মমতা দি, আপনি এর ব্যবস্থা নেবেন, এটা অনুরোধ। আমার দ্বিতীয় ভাগ যেটি বলবো সেটি হচ্ছে এই বোস অর্থাৎ কিনা আমাদের রাজ্যপাল সম্বন্ধে আপনি যেটা বলেছেন সেটা কোর্টে উঠেছে, রাজ্যপাল আপনার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা জানি যে কিছু একটা ঘটনা ঘটেছে রাজভবনে, তা নয়তো একটি অসহায় মেয়ে বেরিয়ে বলতে পারে না যে তার উপর কিন্তু হিংস্র আক্রমণ করেছিল বোস, এবং সেটা তদন্ত করা যাবে না আইন অনুযায়ী নাকি, তা তদন্ত করা যাবে না যেই বিষয়টি, সেই বিষয়টি কোর্টে ওঠে কি করে?
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিচ্ছু খারাপ বলেননি, আপনি বলেছেন যে আমার দুই নতুন বিধায়ক আপনার ওখানে গিয়ে কেন ওথ নেবে বা শপথ নেবে, আপনি দরকার হলে আসুন বিধানসভায়, আপনার ওখানে যাওয়া তো একটা রিস্কি ব্যাপার। একবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলেননি যে আপনি নারী ঘটিত কেলেঙ্কারিতে যুক্ত বা ইত্যাদি ইত্যাদি, কারণ সেগুলোর অবশ্যই তার মুখ থেকে বেরিয়ে আসেনি, যদিও আমরা অনেক ঘটনাই জানি, যাচাই করি বা না করি যাই হোক না কেন একটা কেলেঙ্কারি তিনি করেছেন, যেটা কুণাল ঘোষের মুখে বেরিয়ে এসছে। বাড়াবাড়ি করলে দিল্লির খবরটিও এক্সপোজ করবো। কি ছিল দিল্লির খবর বোস? সেখানে শোনা গেছে যে কোনো একটি হোটেলে নাকি, আমি যাচাই করিনি, শুনেছি যতটুকু, যে কোনো একটি হোটেলের কামরায় নাকি কোনো এক নর্তকীর সঙ্গে এই বোস গন্ডগোল পাকিয়েছেন, এবং সেটাও কিন্তু শ্লীলতার হানির মতন ঘটনা, বা কতদূর সেটা গেছে কেউ জানে না। সেরকম ধরনের একটি বিতর্কিত চরিত্র, যার নারী লোভ প্রচুর, তিনি এত দাপট দেখান কি করে? একে ছেড়ে দেওয়া চলবে না, এটা বিনীত অনুরোধ করি। সারা পশ্চিমবঙ্গবাসী আপনার পাশে আছে। আমার এবারে যে মারাত্মক অনুরোধগুলো আপনার কাছে করব, দেখুন আপনার দলে কে সঠিক, কে বেঠিক, কে ভুল করছে, কে ত্রুটি করছে, কোনখানে প্রশাসনিক স্তরে ঠিক মতন কাজ হচ্ছে না, এই ব্যাপারে আমার ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। যতটুকু আমরা জানতে পারবো আপনাকে বড় জোর জানাতে পারি, এই অবধি। যেটা প্রবীরবাবু বলেছে, আমি আর এই ব্যাপারে মুখ খুলছি না। এবং এই ব্যাপারে দল আপনার, রাজ্য সরকার চালাচ্ছেন আপনি, আপনার মতন করে আপনি নিশ্চয়ই দেখবেন, এবং আমাদের তাতে সমর্থন 100% থাকবে। এবং অনেক জায়গা থেকে আমি দেখছি যে জবরদখলকারীরা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো কথা কিন্তু আপনার কাছে সবিনয়ে বলতে চাই, যে কড়া মনোভাব যেমন এই ক্ষেত্রে নিয়েছেন, আপনাকে বলে দিতে চাই, বিভিন্ন টিভি চ্যানেল, অফিসিয়াল টিভি চ্যানেলগুলোতে সরকারি কর্মচারী, বিশেষ করে শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষক যারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মায়না নিচ্ছেন, তারা শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন, অর্থাৎ কিনা তাদের কোনো দায়িত্ব নেই শিক্ষা দপ্তরে, তারা সমালোচনা করতে বলেছেন রাজ্য সরকারের। এবার অনেকেই বলবেন না না, গণতান্ত্রিক অধিকার রয়েছে, তারা কেন বসবে না? কিন্তু মাননীয় দিদি, আপনাকে আমি বলি, নরেন্দ্র মোদীর কাছ থেকে কিন্তু শেখার আছে। শেখার আছে সিপিএম গভর্নমেন্ট যে এর আগে ছিল, গভর্নমেন্টের পারমিশন ছাড়া, বাম জমানায় গভর্নমেন্টের পারমিশন ছাড়া কোনো অফিসার, সরকারি অফিসার, কোনো শিক্ষক কিন্তু কোনো টিভি চ্যানেল বা কোনো খবরের কাগজে কোনো মন্তব্য করতে পারতেন না। আর নরেন্দ্র মোদীর আমলে গত 5 বছর তো বটেই, গত 7-8 বছরের মধ্যে অমিত শাহ থেকে শুরু করে, রাজনাথ সিং থেকে শুরু করে, নীতিন গডকরি থেকে শুরু করে, কোন সরকারি বিষয়ে কেউ কোনো মতামত দিতে পারেনি। সরকারি অফিসার বা সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কোনো মানুষের মুখ খোলা তো দূরস্থান, তারা কিন্তু মোদির পারমিশন বা পিএমওর পারমিশন ছাড়া নড়তে পর্যন্ত পারেনি। সিস্টেমটা তাই হওয়া উচিত। এই সিস্টেম সর্বত্রই কিন্তু গ্রাহ্য। তাহলে আপনার কাছে আমার বক্তব্য, যে বিভিন্ন শিক্ষক তারা ক্লাস কামাই করে দুপুরবেলা ফোনও দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, তাহলে ক্লাস টানেন কখন, মায়না দিচ্ছেন কেন তাদের? সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ, বিভিন্ন শিক্ষক, সরকারি কর্মচারী যারা বিভিন্ন টিভি চ্যানেলে বসে সরকারকেই গালিগালাজ করছে বা সরকারের দিকে তাকাচ্ছে, দিন নেই, দুপুর নেই, সকাল নেই, টিভি চ্যানেলে বসে বসে তারা গালিগালাজ করছে, এবার থেকে নিয়ম একটা করা হোক না, যেটা সারা ভারতব্যাপী রয়েছে, পশ্চিমবঙ্গে নেই, যে এদের বসতে গেলে পারমিশন নিতে হবে শিক্ষা দপ্তরের অথবা প্রিন্সিপালের অথবা ভাইস চ্যান্সেলরের। তাদের পারমিশন নিতে গেলে সাবজেক্ট কি কি বিষয়ে কথা বলতে যাচ্ছে, এবং সেই সাবজেক্ট যদি প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর বা শিক্ষা দপ্তর মনে করেন যে এই সাবজেক্টে সে কথা বলবার অধিকারী নন, তাহলে তার যাওয়া ক্যান্সেল করতে হবে। পারমিশন ছাড়া আগামী দিনে সরকারি কর্মচারী, শিক্ষক যিনি হন, তাদের যাতায়াতের পথটি বন্ধ করুন দিদি। এরা কিন্তু ভয়ঙ্কর খতরনাক। এদের অনেকেই কিন্তু টিভি চ্যানেলগুলো থেকে আলাদা পয়সা পেয়ে থাকে। প্রাইভেট টিউশন করা যেমন অপরাধ বলে মনে করেন, সেরকম এরা কিন্তু আলাদা যে রোজগার করছে সরকারি রোজগারের বাইরেও, সেটা মনে রাখবেন। এবং এর সঙ্গে অ্যাডিশনালি আমার তৃতীয় কথা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি, যে এই যে বিভিন্ন টিভি চ্যানেলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বসেন, অনেক সময় তারা খুব নরমপন্থী লোকেদের দেখতে পায়, যেখানে সজল ঘোষের মতন দুর্বিনীত কথাবার্তা বলার, কদর্য নর্দমার ভাষা ইউজ করার মতন লোকেরা বসছেন। সেখানে সভ্য ভাষা কেন, ভাষা জানা মানুষদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে? সেখানে
যথেষ্ট খারাপ কথা বলতে পারেন এবং জুজতে পারেন। বিশেষ করে কুণাল ঘোষ যথেষ্ট পলিশড এবং তিনি তীব্র ভাষায় কথা বলতে পারেন। সায়নী ঘোষ, যারা ছেড়ে কথা বলবার লোক নয়, তাদেরকে পাঠানো দলের মুখপাত্র হিসেবে এটা বিনীত অনুরোধ, এটা আমার আবেদন। কারণ কোনো জায়গায় যে খারাপ হচ্ছে, তৃণমূলকে ডাউন করা হচ্ছে বা তৃণমূলেরকে টপকে গিয়ে বিভিন্ন এই ধরনের করাপ্টেড বাজে লোকেরা ফালতু কথা বলছে, সিপিএম এর লোকেরা শূন্য কথা বার্তা বলবার সময় ওই তো উনি বলেছেন, কেউ কেউ বলছে ওই তো চুরি করেছে ইত্যাদি ইত্যাদি। সজল তো কোনো দিক রাখেন না, সে চোর জোর চোর পিসি ভাইপো যা পাচ্ছে বলছে। এদের মুখ বন্ধ করার জন্য এরকম ধরনের লোককে আগামী দিনে টিভি চ্যানেলগুলোতে মুখপাত্রের কাজ করতে পাঠানো বলেই আমি অনুরোধ করি। কারণ এতেও সম্মানহানি হচ্ছে, যারা টিভি দেখছেন তাদের ধারণা খারাপ হচ্ছে। এটা আপনার নজরে আনছি, দয়া করে দ্রুত এটার ব্যবস্থা নেবেন। তৃতীয় ব্যাপার, যে যে টিভি চ্যানেলে দলের মুখপাত্র পাঠানো হয় না, শেষে জায়গায় টিভি চ্যানেলওয়ালারা সাজিয়ে গুছিয়ে কিছু ফালতু লোককে বসায় এবং তাদের সঙ্গে টার্মস কন্ডিশন হয়, তোমাদের বসে খিস্তি খেতে হবে এবং তারপরে তোমাদের মাল খাওয়াবো কিংবা খাবার খাওয়াবো, বিভিন্ন টিভি চ্যানেল। এবারে সেটা কোনটা আমি উল্লেখ করতে চাই না। ফলে কিছু পাপেটকে খিস্তি খাওয়ানোর জন্য তারা তৃণমূলের হয়ে বক্তব্য রাখতে যান, এই জায়গাটা আটকাতে হবে। কিন্তু আটকাতে পারছেন না, কারণ তারা রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের তলায় লিখে তারা টিভিতে বসছেন। একটা নিয়ম করে দিন যে কোনো টিভি চ্যানেলে তৃণমূলের হয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, ভালো কথাও না মন্দ কথাও না, কোনো কথা বলতে পারবে না। মানে মন্দ কথা বলতে গেলে তো অন্য দলের হবে, তৃণমূলের হয়ে কোনো ভালো কথা বলতে পারবে না উইদাউট দ্য পারমিশন। যদি এই ধরনের সাজানো লোকগুলো যায়, তাহলে তাদের বিরুদ্ধে কেস কামারি করা হোক যে আমার পারমিশন ছাড়া আমার দলের বিরুদ্ধে বা আমার দলের হয়ে তুমি কথা বলার কে হে। কাজেই এই ব্যাপারগুলো এখনই কড়া মনোভাব নেওয়া উচিত বলেই আমি মনে করি। এবং যে কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে স্টেপ টু স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে, তাতে তো আমি মনে করি না যে পশ্চিমবঙ্গে একেবারে ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়েছে, তাহলে এতগুলো আসন পেতেন না। তাতে ভোটের পার্সেন্টেজ 2019-এর থেকে বাড়তো না। সুতরাং যারা এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি বা ছোট করবার চেষ্টা করছেন, তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা হোক। তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তারা বিভিন্ন টিভি চ্যানেল বা খবরের কাগজ বা পোর্টালে বসে আলতু ফালতু কথা বলছে, এদের দিকে নজর দেওয়া হোক বলে আমার দৃঢ় ধারণা। আজকে এই অবধি, তার কারণ আমি মনে করি যে এই ধরনের দুর্বিনীত লোক, এদেরকে শায়েস্তা করা দরকার। এরা রাজ্য সরকারের হয়ে খাবে এবং রাজ্য সরকারের কোনো কাজে আসবে না। দয়া করে ভেবে দেখবেন। নমস্কার।